জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষার আগে হাতে গ্যাপ মাত্র ১ দিন। সেই ১ দিনের মধ্যেই কিন্তু তোমার জীববিজ্ঞান দ্বিতীয় পত্রটা শেষ করতে হবে। তার জন্য কিন্তু মানে সবকিছু পড়া যাবে না। ইম্পোর্টেন্ট টপিক গুলাই বারবার রিভাইজ দিতে হবে বা ইম্পোর্টেন্ট টপিক গুলাই পড়তে হবে। তো কোন টপিক কতক্ষণ ধরে কত সময়ের মধ্যে বা একটা অধ্যায়কে কিভাবে তুমি জাস্ট ৩০ থেকে ৫০ মিনিট বা ১ ঘন্টার মধ্যে কিভাবে শেষ করবা, কতটুকু করবা সেই জিনিসগুলা নিয়েই কিন্তু আজকে কথা বলব। তো চলো কথা না বাড়ায়া শুরু করা যাক এবং বিশেষ করে তোমাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে তোমরা যেহেতু সামনে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিবা, সেই অ্যাডমিশনের প্রস্তুতি নিতে যেয়ে বিশেষ করে বায়োলজিতে কিন্তু তোমরা অনেক প্যারা খাবা। সেই প্যারা থেকে বাঁচার জন্য তোমাদের কি করতে হবে অথবা সমস্যাগুলা কিভাবে সমাধান করবা সবকিছু নিয়ে আজকে কথা বলবো এবং এই যে তোমার সাজেশন, এই সাজেশনের সিম্পলিফাইড ভার্সন নিয়েও কথা বলবো। পুরা ভিডিও কিন্তু দেখতে হবে। তো প্রথম যে অধ্যায় জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এখান থেকে যেটা পড়তে হবে তোমরা যারা ভালো স্টুডেন্ট খুব দ্রুত প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য পড়ে ফেলবা। আর যারা সবকিছু পড়তে পারবে না তাদের জন্য ইম্পর্টেন্ট কিছু আমি পর্ব বলতেছি যেগুলো না পড়লেই না। সেটা হচ্ছে প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। এই ৪ টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং এই ৪ টার বৈশিষ্ট্য চাইতে পারে আলাদা করে অথবা কি এই ৪ টার পার্থক্য চাইতে পারে। মানে বলবে ২ টার মধ্যে কোনটা বেশি উন্নত বা পার্থক্য লেখা এরকম বলবে এবং কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি এবং সাথে হচ্ছে সার্কোপটেরিজি, ঠিক আছে? সার্কোপটেরিজি এই ৩ টা একটু দেখে যাও, ঠিক আছে? সার্কোপটেরিজি। এরপরে যেটা আমাদের পড়তে হবে মলাস্কা, উভচর, পক্ষীকুল। তাহলে বেশি কিছু না, অল্প কয়েকটাই কিন্তু পড়া। এই অধ্যায়টা পড়তে তোমার ১ টা ঘন্টা সময় দিতে হবে অথবা তুমি যদি চাও এই অধ্যায়ের উপর কিন্তু ৪৫ মিনিটের রিভিশনের ভিডিও আছে। ঠিক আছে? ১ ঘন্টা তো পড়া লাগে না। ৪৫ মিনিটে পুরো অধ্যায় এমসিকিউ, সিকিউ সহ তোমার আ স আ ভিডিও আছে। চাইলে তুমি এটা দেখতে পারো। ঠিক আছে? আচ্ছা। তারপর হচ্ছে কোঅর্ডিনেটর বৈশিষ্ট্য এবং প্রকারভেদ। ওই ছকটা খুব একটা ইম্পোর্টেন্ট না। এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট বলতে পারো। এমসিকিউ এর জন্য মাঝে মধ্যে আসে। মানে ছকটা যদি তুমি প্রকারভেদটা বুঝতে পারো তাহলে ওইখান থেকে আনসার করতে পারবা। বইয়ে একটা ছক আছে দেখো। তো কোঅর্ডিনেটর বৈশিষ্ট্য যদি পড়ো হাফ পেজ পড়লে কি নন কোঅর্ডিনেটর বৈশিষ্ট্য তার ঠিক বিপরীতগুলা, ঠিক আছে? বা বইয়ে কিন্তু ছক আছে কোঅর্ডিনেটর এবং নন কোঅর্ডিনেটরের মধ্যে পার্থক্য সেটাও দেখতে পারো। আচ্ছা, এরপরে যেটা আছে যে তোমার প্রাণীর পরিচিতি, এখান থেকে আমরা জানি হাইড্রা, ঘাসফড়িং আর রুই মাছ। তো হাইড্রা থেকে যেটা অবশ্যই পড়বা সেটা হচ্ছে হাইড্রার চলন এবং কি নেমাটোসিস্টের গঠন। এই ২ টা যদি তুমি পড়ো হাইড্রার গঠন, হাইড্রার চলন এবং নেমাটোসিস্টের গঠন অথবা ৪ প্রকার যে নেমাটোসিস্ট এটাও পড়তে পারো। এই ২ টা হচ্ছে সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট। সাথে অল্প করে যেটা দেখে যাবা সেটা হচ্ছে কি হাইড্রার মিথজীবিতা। ওই যে জুক্লোরেলার সাথে যে মিথজীবিতা শো করে সেটা দেখে যাবা। আচ্ছা, এরপর যেটা পড়তে হবে যে ঘাসফড়িং থেকে যে অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে ঘাসফড়িংয়ের যে সংবেদী অঙ্গ কিভাবে সে দেখে সেটার তোমার যে সুপারপজিশন, অ্যাপোজিশন যে ওই যে পার্থক্যটা, ঠিক আছে? অল্প আলোতে কিভাবে দেখে, বেশি আলোতে কিভাবে দেখে এটা দেখবা। তারপর হচ্ছে সাথে, সাথে যেটা পড়বা যে ওমাটিডিয়ামের গঠনটা একটু ভালোভাবে পড়বা। আর সাথে যেটা পড়তে পারো যে রক্ত সংবহনটা চাইলে পড়তে পারো। আর শোষণটা একটু দেখতে পারো। মেইনলি হচ্ছে লাগবে হচ্ছে সংবিধি অঙ্গের কাজ এবং ওমাটিডিয়ামের গঠন। এটা হচ্ছে সবচাইতে বেশি লাগবে। এরপরে যেটা পড়তে হবে যে রুই মাছের মধ্যে যেটা পড়তে হবে যে রুই মাছের রক্ত সংবহনতন্ত্র। রুই মাছের রক্ত সংবহনতন্ত্র কেন একচক্রী? কেন এটাকে আ এই রুই মাছের হৃৎপিণ্ডকে কেন শিরা হৃৎপিণ্ড বলতেছে? এই জিনিসগুলো একটু পড়তে হবে। ঠিক আছে? এই অধ্যায়টা পড়লেও তুমি যদি এই টপিকগুলো একটু ইম্পোর্টেন্ট যে টপিকগুলো আছে, বইয়ের যে স্পেসিফিক পার্টগুলো যদি তুমি পড়ো, আশা করি ১ ঘন্টার মধ্যেই বা ৪৫ মিনিট থেকে ৫০ মিনিটের মধ্যে এই অধ্যায়টা শেষ করা সম্ভব। পরের যে অধ্যায়, এই অধ্যায় পড়ার জন্য কিছু দরকার নাই। এই যে তোমার ২ টা টপিক, একটা কি আছে মুখ গহ্বরে কি বিভাগ হচ্ছে, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, অগ্ন্যাশয়ে কোন জায়গায় কি হচ্ছে। বইয়ে সুন্দর একটা ছক আছে। ঠিক আছে? এই ছকটা পইড়া ফেলবা। তা সব পড়া লাগবে না। যেগুলো, যেগুলো বললাম সেগুলো পড়লেই হবে। মেইনলি অ্যা তোমার কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডের বিভাগ পড়লেই হবে। ঠিক আছে? এই তোমার নিউক্লিওটাইড, নিউক্লিওসাইডেজ এগুলো লাগবে না। ঠিক আছে? তো ইম্পোর্টেন্ট গুলো পড়ে ফেললেই হবে। যকৃৎ, আমরা জানি যকৃৎ ২ টা কাজ করতে হয়। একটা হচ্ছে সঞ্চয়ী ভূমিকা আর একটা কি আমাদের বিপাকীয় ভূমিকা। জাস্ট হাফ পেজ পড়লেই কিন্তু শেষ। তাহলে দেখো এখানে হচ্ছে ১ পেজ পড়বা আর এখানে হচ্ছে আরেক পেজ পড়বা। ২ পেজ পড়লে এই অধ্যায় থেকে কিন্তু তোমার আর কিছু পড়া লাগবে না। আর পড়তে সময় লাগবে হাইয়েস্ট ২০ থেকে ২৫ মিনিট। ঠিক আছে? আচ্ছা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে রক্ত সংবহন। তো এখান থেকে যেটা পড়তে হবে যে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ অবশ্যই পড়তে হবে এবং এই যে হৃৎপিণ্ড চলে সে তো নিজেই চলে। সে তো কারো কথা শুনে না। তাহলে এই যে তোমার মায়োজেনিক নিয়ন্ত্রণ এবং সেই নিয়ন্ত্রণ যদি ব্রেক ফেল করে মানে এসএ নোড, এভি নোড যদি ফেল করে তখন কি আমাদের কৃত্রিম পেসমেকার দিতে হয়। তো এই কৃত্রিম পেসমেকার সম্পর্কেও আমরা একটু জানবো। আচ্ছা, এরপর হচ্ছে রক্ত সংবহন প্রক্রিয়া মানে কি এই যে আমাদের হৃৎপিণ্ডটা এখানে কি হচ্ছে তোমার প্রথমে কি তোমার রাইট এট্রিয়ামে ব্লাড আসতেছে, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, সেখান থেকে ফুসফুস, সেখান থেকে আবার কি লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, দেন কি সারা বডিতে ছড়ে যাচ্ছে। এই যে তোমার রক্ত সংবহন প্রক্রিয়া, ঠিক আছে? এখান থেকে তোমার সিকিউ আসবে, এমসিকিউ আসবে। তা হচ্ছে হৃদরোগ, আমরা জানি ৩ টা হৃদরোগ আছে, অ্যানজাইনা, হার্ট
ফেইলিউর আর কি হার্ট অ্যাটাক। বিশেষ করে তোমরা যেটাতে প্যারা খাবা সেটা হচ্ছে হার্ট ফেইলিউর। হার্ট ফেইলিউর অনেক সময় ধরতে পারো না। কারণ কি অ্যানজাইনা আর হার্ট অ্যাটাক তোমরা মানে কাছাকাছি তোমার লক্ষণ প্রতিকার। তো অ্যানজাইনাতে কি হয়? বুকে ব্যথা ওঠে, রেস্ট নিলে ঠিক হয়ে যায়। হৃদ তোমার যেটা হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাকে কি হয়? যে তোমার হৃদ যে পেশির কোষগুলো আছে, কোষগুলো হচ্ছে মারা যায়। কারণ কি অক্সিজেন পায় না। পুরোটা ব্লক হয়ে যায়। আর হার্ট ফেইলিউর যেটা হচ্ছে হৃৎপিণ্ড ঠিকভাবে পাম্প করতে পারতেছে না। সেটা হচ্ছে হার্ট ফেইলিউর। আর ওইখানে তুমি উদ্দীপক দেখে কেমনে বুঝবা? কারণ হচ্ছে ওইখানে লেখা থাকবে হার্ট ফেইলিউর লেখা থাকবে কি? তোমার হচ্ছে শরীরে পানি জমছে, হ্যাঁ? তারপর হচ্ছে সাদা গোলাপি রক্ত মাখানো মিউকাস মাখানো তোমার কি কাশি আসতেছে। এইগুলা দেখে কি? মানে এই ২-৩ টা মানে লক্ষণ দেখে বুঝবা কি? এটা হচ্ছে হার্ট ফেইলিউর। ঠিক আছে? একটু ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে শ্বেত রক্তকণিকা থেকে মেইনলি এমসিকিউ আসে। সিকিউর জন্য চাইলে দেখতে পারো। আচ্ছা। তারপরে যেগুলো হচ্ছে 5 স্টারের সেগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। আচ্ছা, তারপরে তোমাদেরকে যেটা বলব যে আ অ্যাডমিশনের জন্য তোমাদের কি সুসংবাদ? সেটা হচ্ছে যে আমি ২৬ ব্যাচের জন্য ওইভাবে তোমার কাজ করতে পারি নাই। তো সেখান থেকে আমার ইচ্ছা হইছে যে তোমাদেরকে একটু তোমাদের জন্য কিছু করা যায় কিনা? সেজন্য হচ্ছে আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলবো এবং সেখানে তোমরা যেটা পাবা যে 24/7 তোমরা যেহেতু অ্যাডমিশনের বিভিন্ন জায়গায় তোমরা কোচিং করবা, বিভিন্ন ধরনের তোমাদের সমস্যা থাকবে। সমস্যায় তুমি যেখানে কোচিং করো না কেন, তুমি হচ্ছে 24/7 তোমাদের যত ধরনের ডাউট আছে সব ডাউটগুলো হচ্ছে এখানে দিতে পারবা। আমি যতক্ষণ অনলাইন থাকি এবং আমি চাবো আমি আরও কয়েকজন নিয়ে একটা প্যানেল করার ট্রাই করবো যাতে হচ্ছে 24/7 তোমরা হচ্ছে তোমাদের সমস্যা বলবা আর আনসার মানে পেয়ে যাবা। দেখা যাচ্ছে কি যখন আমি এক জিনিস পড়তে বসি তখন যে সমস্যাটা হয় যে ধরো একটা জিনিস আমি বুঝি নাই, তখন হচ্ছে এটার জন্য আমি অনেকগুলো ভিডিও দেখার ট্রাই করি, এখানে আমার সময় নষ্ট হয়। অথবা কি আমি হচ্ছে পড়াটা বাদ দিয়ে দিই যে না ভালো লাগতেছে না এই কঠিন টপিক আমি পড়বো না। অথচ তুমি এরকম হতে পারে যে 10 সেকেন্ডে তোমাকে এইটার সলিউশন দেওয়া সম্ভব। ঠিক আছে? তো এবং যেহেতু এটা ক্রুশাল টাইম এবং এইজন্য আমি চাচ্ছি যে তোমরা আমার সাথে কানেক্টেড থাকো এবং সাথে হচ্ছে উইকলি একদিন তুমি কি করবা যে আমাদের একটা লাইভ সেশন থাকবে। সেই লাইভ সেশনে জুম অথবা গুগল মিটে তুমি লাইভ সেশনে এসে তোমার কি সমস্যা সেই সমস্যার সমাধান পেতে পারো। ঠিক আছে? এবং এখানে আমরা অনেক কুইজ-টুইজ রাখার ট্রাই করব। তো উইকলি একদিন। তো আমার জন্য চাপ না, তোমাদের জন্য চাপ না। তুমি যেখানেই কোচিং করো না কেন, তুমি চাইলে কি কানেক্টেড থাকতে পারো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই জানাই দিবা। আচ্ছা, আর তোমরা যদি এটাতে ইন্টারেস্টেড থাকো, অবশ্যই কিন্তু তোমরা হচ্ছে চাইলে অ্যাডমিশন লিখে তোমরা হচ্ছে কমেন্ট করতে পারো। তোমাদেরকে আমি লিঙ্ক রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, অথবা ডিসক্রিপশন বক্সেও তোমরা লিঙ্ক পেয়ে যাবা। আচ্ছা, এরপরে যে অধ্যায়টা রয়েছে ৬ষ্ঠ অধ্যায় আমাদের যে রেচনতন্ত্র নিয়ে কথা এখানে বলা হয়েছে। তো এখানে বৃক্কের গঠনটা একটু দেখবো, খুবই ইজি এবং নেফ্রনের গঠন। ঠিক আছে? এই ২টা পড়বো, বিশেষ করে নেফ্রনের গঠনটা ইম্পর্টেন্ট। এখান থেকে আরেকটা যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে মূত্র তৈরির কৌশল। আমরা জানি যে ৩টা ধাপ আছে। ৩টা ধাপ হাফ পেজে আশা করি হয়ে যাবে, অল্প, অল্প প্যারা। তো ৩টা ধাপ পড়বা এবং লাস্টে যেটা পড়বা এটা হচ্ছে 5 স্টার দিতে পারো। এটা 1 স্টার কেন? এটা হচ্ছে 5 স্টার হবে। যে বৃক্ক যদি বিকল হয়, আমরা জানি ২টা কাজ করতে হয়। হয় বৃক্ককে রিপ্লেস করতে হয়, প্রতিস্থাপন করতে হয়, অথবা কি ডায়ালাইসিস করতে হয়। ডায়ালাইসিস ২ প্রকার, হিমোডায়ালাইসিস, পেরিটোনিয়াল ডায়ালাইসিস। শেষ। এই টপিকগুলা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে? এই এখান থেকে ধরো ১ পেজের পড়া আছে, এখানে ১ পেজের পড়া আছে। নেফ্রনের গঠনটা একটু শিখতে হবে। এখান থেকে তুমি ২-১ বার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এখানে ধরো তোমার ২০ মিনিট লাগলো হাইয়েস্ট। ঠিক আছে? নতুন করে তুমি শিখলা। তারপর মূত্র তৈরির ক্রিয়াকৌশল ৩ টা ধাপ আছে। এখানে ধরো হাফ থেকে ১ পেজের পড়া। এখানে তোমার কি ২০-২৫ মিনিটেই পড়া হয়ে যাবে। ঠিক আছে? ওকে। তো প্যারা খাওয়া যাবে না। ইম্পর্টেন্ট টপিকগুলাই বলবো, ইম্পর্টেন্ট টপিকগুলাই পড়বা। সেখান থেকে আশা করি কমন পড়বে। আচ্ছা, এরপরে যেটা পড়তে হবে যে আমাদের ৭ম অধ্যায় চলন এবং অঙ্গচালনা থেকে যেটা পড়বা সেটা হচ্ছে কি পেশির প্রকারভেদ। ৩ ধরনের যে পেশি আছে আমাদের ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশি। এই পেশির প্রকারভেদ মানে এই পেশির প্রকারভেদ এবং কি এদের যে পার্থক্য, একটা ছক আছে। ঠিক আছে? একটা ছক আছে, একটা ছক পড়লেই হয়ে যাবে যে ৩ টা পেশির মধ্যে যে পার্থক্য এবং ওইখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তুমি সবগুলো মনে রাখতে পারবা না। তো প্যারা নেওয়ার কিছু নেই, সব তোমাকে পড়তে বলি নাই। তুমি এখান থেকে ৬ থেকে ৭ টা পড়বা, পরীক্ষা হলে ৫ থেকে ৬ টা মনে থাকবে, লিখে দিয়ে আসবা, শেষ A+। তারপর যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে নিরেট অস্থির গঠন মানে কি হেভার্সিয়ান তন্ত্র। কি একদম ইজি, মাঝখানে একটা গোল্লা দিবা, এর মাঝখানে আরো ৩ টা গোল্লা দিবা, একটা শিরা, একটা ধমনী, একটা কি স্নায়ু, তারপর হচ্ছে অস্থিকোষগুলো আঁকাই দিবা। বইয়ে বলছে ৫ থেকে ১৫ টা, তোমার তো সবগুলো আঁকানোর দরকার নাই। তোমার কি নোবেল দিবে? নোবেল দিবে না। তুমি ২ টা আঁকাবা। ২ টা লেয়ার আঁকায়া ক্যানালিকুলায় লাগাই দিবা, শেষ, খেলা শেষ। A+ পাইতে নাকি এত মানে কাহিনী করা লাগে? জীববিজ্ঞানে A+ পাইতে এত কাহিনী করা লাগে? লাগে না। তারপর হচ্ছে কি আমাদের আদর্শ কশেরুকার গঠন, চাইলে এটা শিখতে পারো। আমরা জানি একটা বডি থাকে, সেন্ট্রাম থাকে। ঠিক আছে? জিনিসগুলো যদি একটু ভিজুয়ালাইজ করো, পড়তে কিন্তু সময় লাগবে না। আমরা যেটা করি ১ম এই প্যারা খেয়ে যাই। আচ্ছা, তারপর যেটা অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্য, হাফ পেজের একটা পড়া, একটা ছক, হ্যাঁ? এখান থেকে তুমি পড়ে নিলেই হয়ে যাবে এবং তরুণাস্থির প্রকারভেদ এবং এদের যে উদাহরণ, এগুলো মেইনলি এমসিকিউ তে বেশি আসে। একটু ভালো করে দেখে যাও। আচ্ছা।
এই যে তোমার প্রত্যেকটা অধ্যায় তুমি টাইম নিবা যে প্রত্যেকটা অধ্যায় পড়ার জন্য আমি 40 মিনিট করে সময় নিব। এই যে 4টা টপিক 10 মিনিট করে পড়বা, আশা করি তোমার পড়া হয়ে যাবে। ঠিক আছে? বা কোনো টপিক পড়তে তোমার 5 মিনিট লাগবে, কোনোটা পড়তে 15 মিনিট লাগবে। ঠিক আছে? আশা করি তুমি রিভাইজ দিয়ে ফেলতে পারবা। আচ্ছা, এরপরে যেটা আছে যে আমাদের আ যে তোমার কি বলে সমন্বয় ও নিয়ন্ত্রণ, এখান থেকে যেই জিনিসটা পড়বা সেটা হচ্ছে কানের গঠন। অন্তঃকর্ণ, মধ্যকর্ণ আর হচ্ছে কি বহিঃকর্ণ। এই যে গঠনটা খুব ভালোভাবে শুনতে হবে এবং শুনতে হবে না, পড়তে হবে এবং শ্রবণে কিভাবে কান ভারসাম্য রাখে সেই জিনিসটা আমাদের জানতে হবে। বিশেষ করে অন্তঃকর্ণের যে ভূমিকাটা সেটা আমাদের পড়তে হবে এবং হরমোনের যে একটা ছক আছে, এই ছকটা পড়লেই কি এটা হয়ে যাবে। ঠিক আছে? হরমোনের যে ছকটা আছে বইয়ের লাস্টে, সেই ছকটা পড়বা। তারপর হচ্ছে চোখের গঠনটা চাইলে পড়তে পারো। চোখের গঠনটাও খুবই ইম্পোর্টেন্ট। এটা হচ্ছে 5 স্টার 4 স্টার দেওয়া যায়। ঠিক আছে? এটা চলে আসতে পারে। আচ্ছা। আর উপরের যে ৩ টা টপিক আছে, কর্টিক স্নায়ুর উৎপত্তি, প্রকৃতি, কাজ, এগুলো হচ্ছে মেইনলি এমসিকিউ আসে। ঠিক আছে? সিকিউর জন্য এই লাস্টের ৩ টা টপিক খুবই ইম্পোর্টেন্ট। আর সবগুলোই পড়বা। যারা হচ্ছে ভালো স্টুডেন্ট সবগুলো টপিকই পড়বা। আর যারা আমাদের মতো মধ্যবিত্ত স্টুডেন্ট তারা হচ্ছে যেগুলো বলতেছি সেগুলো একটু অবশ্যই পড়বা। তারপরে কি অন্যান্য টপিকগুলোও পড়বা। আচ্ছা, তারপরে যেটা আছে যে মানব জীবনের ধারাবাহিকতা, এই অধ্যায় নিয়ে তোমাদের আসলে পড়ানোর কিছু নেই। একটা শুক্রাণুর গঠন আমার চেয়ে তোমরা ভালো জানো। ঠিক আছে? তারপরে একটা শুক্রাণু এবং ডিম্বাণু মিলা যে নিষেক হইলে যে গর্ভধারণ হয়, এটা কি তোমার আমার শেখানোর দরকার আছে? তুমি বইটা খুলবা, ওয়েদারটা বের করবা, ওই টপিকটা বের করবা, দেখবা, শেষ, খেলা শেষ। তুমি সবই জানো, জাস্ট কি বইয়ে কেমনে লিখছে সে অফিসিয়াল ভাষাটা কি তুমি শিখে নিলা, শেষ। তারপর হচ্ছে ভ্রূণের পরিণতি কি হয়, পরিস্ফুটন হয়, ওরে বাপ রে বাপ, তোরা বেশি জানোস আমার থেকে। তারপরে কি আছে গর্ভনিরোধ পদ্ধতি, তোমরা আরো ভালো জানো। কৃত্রিম গর্ভধারণ, ওই যে টেস্টিভ বেবিটা কি, এটা হয়তো তোমাদের একটু লেগিংস থাকতে পারে, বই থেকে একটু হাফ পেজের পর একটু পড়ে ফেলতে হবে। তারপর প্রজনতন্ত্রের যে রোগসমূহ আছে এগুলো দেখতে পারো। ঠিক আছে? সিফিলিস, গনোরিয়া, এইচআইভি এইডস, ঠিক আছে? এগুলা তোমরা এইচআইভি এইডস নিয়ে তোমাদেরকে যদি লিখতে দেই তোমরা হচ্ছে 5 পৃষ্ঠা লিখতে পারবা। তো কোনো দরকার নাই আমার এখন পড়ানোর। তো এই জিনিসগুলো একটু দেখবা। বিশেষ করে শুক্রাণুর যে গঠনটা একটু দেখতে পারো। ঠিক আছে? আচ্ছা, ওকে। তারপরে যে অধ্যায় যে আমাদের যে প্রতিরক্ষা, এই প্রতিরক্ষা থেকে যেটা পড়তে হবে, ১ম প্রতিরক্ষা স্তরে কে আছে, ২য় প্রতিরক্ষা স্তরে কে আছে, ৩য় প্রতিরক্ষা স্তরে কে আছে, এটার ছক আছে। একটা ছক পড়লেই তুমি দেখবা কি এই জিনিসগুলো তুমি পারতেছো। আর বিশেষ করে ত্বকের ভূমিকা কি এবং একটা ম্যাক্রোফেজ কেমনে কইরা একটা তোমার ব্যাকটেরিয়া অথবা মানে ফরেন পার্টিকেল বা ফরেন যে অ্যান্টিজেনগুলো আছে এগুলোকে খেয়ে ফেলে, এই যে ফেগোসাইটোসিস, সেই ফেগোসাইটোসিস প্রক্রিয়াটা একটু জানতে হবে। তাইলেই এখান থেকে তেমন কিছু পড়ার নাই। আর তোমার অ্যান্টিবডি, টিকা, স্মৃতিকোষের ভূমিকা, এগুলো এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। এই তো শেষ। মানে এইখানে পড়া কি ভাই, ওই যে একটা ছক হাফ পেজের পড়া, আর হচ্ছে তোমার ত্বকের ভূমিকা, এটাও তুমি হাফ পেজে পড়তে পারো। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ৫টা অথবা ৬টা ধাপ আছে। ঠিক আছে? এই ধাপগুলা পড়লেই হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা ইম্পর্টেন্ট টপিক, হট টপিক, ঠিক আছে? আমাদের যে একাদশ অধ্যায় জিন তত্ত্ব ও বিবর্তন, এখান থেকে তুমি যদি রুলস পারো যে কেমনে ক্রসটা হয়, তাহলে তুমি ১ম সূত্র, ২য় সূত্র এবং এদের যে ব্যতিক্রম, সাথে হচ্ছে কি বর্ণান্ধতা প্লাস হচ্ছে হিমোফিলিয়া, মানে তুমি সবই পারবা যদি তুমি নিয়মটা জানো। আর যদি তুমি নিয়মটা যদি মানে তুমি যদি এটা কি ১০ মিনিটের নিয়মটা তুমি বুঝতে পারো, তুমি যদি ১০ মিনিটের নিয়মটা বুঝতে পারো, তোমারে আমি যেমনেই ক্রস করতে দেই তুমি পারবা। পরিপূরক জিন হোক, দ্বৈত প্রচ্ছন্ন এপিসিস হোক, যাই হোক না কেন তুমি পারবা। যদি তুমি নিয়ম বুঝে পড়ো। আর নিয়ম না বুঝে সারা দিন রাত পড়বা, তোমার সারা দিন রাতই লাগবে। এই অধ্যায় তুমি শেষ করতে পারবে না সারা দিন রাত পইড়াও। ঠিক আছে? তাহলে এই সব কিছুই কি তোমার একটা জিনিসে কভার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে যেটা পড়তে হবে আর্কিওপটেরিক্স এবং কি জীবন্ত জীবাশ্মর যে কাহিনীটা আমরা জানি যে আর্কিওপটেরিক্স কি করছে, আমাদের সরীসৃপ এবং পক্ষীকুলের মধ্যে একটা সংযোগ ঘটাইছে এবং সে হচ্ছে ফসিল হিসেবে আছে এবং জীবন্ত জীবাশ্ম হিসেবে কি আছে, ওই যে লিমুলাস, ল্যাটিমেরিয়া, এই উদাহরণগুলো একটু দেখবা। এবিও ব্লাড গ্রুপ আরএস ফ্যাক্টর থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসতে পারে, খুব কম। মিল হচ্ছে তোমার ১ম এবং ২য় সূত্রের যে ব্যতিক্রমগুলা একটু ভালোভাবে দেখতে হবে। এরপরে লাস্টের যে অধ্যায়, এই অধ্যায় থেকে আমাদের ২টা টপিক পড়তে হবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সহজাত আচরণ আর হচ্ছে সামাজিক আচরণ। এই ২টা আচরণ যদি তুমি পড়তে পারো, একটা মানে পার্থক্য আছে, সেই পার্থক্যের একটা ছক পড়বা, পড়া হয়ে যাবে। ঠিক আছে? বিভিন্ন ধরনের সহজাত আচরণের যে বিষয়গুলো এগুলো দেখবা। আর ট্যাক্সিস এবং এর প্রকারভেদ, এগুলো এমসিকিউ আসে। আর পেভলভের পরীক্ষা পড়লে পড়তে পারো। মেইনলি আরেকটা জিনিস যেটা পড়বা যে মৌমাছির সামাজিক আচরণ, মৌমাছি সম্পর্কে একটু দেখে যাও। ঠিক আছে? বিশেষ করে মৌমাছির যে নৃত্য, ঠিক আছে? এটা একটু দেখে যাইও। ঠিক আছে? আশা করি মৃত্যু না নৃত্য। তো এটা একটু দেখো। তো এইভাবে যদি তুমি ইম্পোর্টেন্ট দেখো, তোমাকে আমি যদি বলি যে প্রত্যেকটা টপিক যখন বলছি আমি বলে দিছি যে কি পড়তে হবে। দেখা যাবে কি তুমি যখন ওই ইম্পোর্টেন্ট স্পেসিফিক টপিকটা পড়বা, ধরো একটা কি পার্থক্য পড়লা। তো একটা পার্থক্য পড়লে কিন্তু এখান থেকে ২টা টপিক তোমার ক্লিয়ার হয়ে গেল। যেমন ধরো তুমি এখানে কি আছে, যেমন একটা পার্থক্য বের করি কথার কথা। কত পার্থক্য আছে চোখের সামনে এখন একটাও পড়তেছে না। ঠিক আছে? এই যে তোমার যেমন কি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার পার্থক্য। এইটা যদি তুমি পড়ো, ঠিক আছে? হাফ পেজ এরকম
মানে একটা পড়া। এখান থেকে তুমি ভাইরাসের বৈশিষ্ট্য আসলে লিখতে পারবা, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য লিখলে মানে আসলে মানে লিখতে পারবা। দেখা যাবে কি তুমি যদি ভাইরাস পড়ো, এর উল্টাগুলা কি? হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে? তাহলে তুমি যদি একটু বুইঝা পড়ো, তোমার কিন্তু পড়তে সময় লাগবে না। আর যদি বলো যে, "না ভাই এই সময়টুকু আমার নাই", তাহলে যেটা করতে হবে, তুমি যেটা করতে পারো, আমাদের যে ফাইনাল যে পিডিএফ সাজেশনটা আছে, যেখানে হচ্ছে ক, খ, গ, ঘ একদম কি উত্তরসহ আছে এবং কি টপ এমসিকিউ গুলো আছে। জাস্ট মাত্র ৳৯৯ মানে বিনিময়ে তুমি চাইলে এটা পারচেজ করতে পারো। এখন তুমি বলতে পারো, "ভাই সবই ফ্রিতে দিলেন সারা বছর। এখন এই যে একটু এমসিকিউ, সিকিউ এর সাজেশন দিবেন, এখন এটার জন্য আপনারা অর্থ কেন দাবি করতেছেন?" সেটার জবাব হচ্ছে একটাই জবাব, সেটা হচ্ছে যে দেখো, যে এই যে আমাদের প্ল্যাটফর্মটা চালাইতে হয় হিউজ পরিমাণ খরচ, অথবা তোমাদের কিন্তু সাজেশন অলরেডি বলে দিছি কি, কি পড়তে হবে। তারপরে যেহেতু তুমি স্পেসিফিক আনসার সহ, উত্তর সহ একটা আ সাজেশন চাচ্ছ, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে আমাদের টাইপিস্ট আছে, ওদেরকে রেগুলার বেতন দিতে হয়। তো আমাদের বা প্ল্যাটফর্মে যে খরচ, সেটারও একটা বিষয় আছে। তো সেই হিসাবে ৳৯৯ কোনো টাকাই না। ঠিক আছে? মানে একবেলা আমরা আ এক জায়গায় বসলেই শেষ হয়ে যায়। একবেলা বসলে তো ৳৫০০ শেষ হয়ে যায়। তো ৳৯৯ চাইলে এই নাম্বারে নক করতে পারো, অথবা আমার যে পেজ এসআর সাইদ, এই এসআর সাইদ পেজে চাইলে নক করতে পারো। আর লাস্ট যেটা বলব, সেটা হচ্ছে যে অ্যাডমিশনের জন্য তো তোমাদের জন্য তো ফুল জিনিস রাইখাই দিছি। 24/7 তোমাদেরকে তো সাপোর্ট দিবই, এবং উইকলি ১ দিন করে কিন্তু ডাউট সলভিং ক্লাস থাকবে এবং কুইজ থাকবে। তো আশা করি তোমাদের কোনো লস নাই। যতক্ষণ আমার সাথে থাকবা, ততক্ষণ শুধু কি জিতেই যাবা। ঠিক আছে? মানে আমার সাথে থাকলে অবশ্যই তোমরা জিতবা। কখনোই কি লস হবে না। ঠিক আছে? আর ইনশাআল্লাহ তোমরা যদি ওই সাজেশনটা পড়ো, এখানে হচ্ছে একদম গুছানো অল্প, অল্প করে কিছু টপিক ওয়াইজ সিকিউ এবং এমসিকিউ দেওয়া আছে। ওগুলো পড়লেই ইনশাআল্লাহ আশা করি তোমাদের কমন পড়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে বিজয়ে। আল্লাহ হাফেজ।